আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ যে বিক্রিয়াটা আমাদের খুব পরিচিত একটা বিক্রিয়া, সেটা হচ্ছে এই বিক্রিয়াটা। এটা মূলত রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। এখানটার মধ্যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে ফটন অর্থাৎ সূর্যের আলো এবং ক্লোরোফিল এর উপস্থিতিতে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি তৈরি করে। তো এইখানে 12 অণু পানি থেকে আমাদের যে উৎপাদটা তৈরি হয় সেটা হচ্ছে অক্সিজেন, আর কার্বন ডাইঅক্সাইড থেকে মূলত আমাদের গ্লুকোজটা তৈরি হয়। তো এই পানি থেকে যে অক্সিজেনটা তৈরি হয় সেটা হচ্ছে মূলত আমাদের অক্সিডেশন বা জারণ বিক্রিয়া, আর কার্বন ডাইঅক্সাইড থেকে আমাদের যে গ্লুকোজটা তৈরি হইতেছে সেটা হচ্ছে আমাদের রিডাকশন বা বিজারণ বিক্রিয়া। তো এই যে পানি থেকে যে অক্সিজেনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অক্সিডেশন বা জারণ বিক্রিয়া, যেটা আমাদের দিনের বেলা বা আলোর উপস্থিতিতে হয়ে থাকে। আর কার্বন ডাইঅক্সাইডের থেকে যে গ্লুকোজটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া, যেটা আমাদের রাতের বেলা হয়ে থাকে। আলোক নিরপেক্ষ পর্যায় বলা হয় এটাকে। আর যেটা দিনের বেলা হয় বা সূর্যের আলোর উপস্থিতিতে হয় সেটাকে বলা হয় আলোক নির্ভর পর্যায়। অর্থাৎ সালোক সংশ্লেষণকে আমরা যদি এই রিঅ্যাকশনটা দিয়ে দুইটা ভাগে ভাগ করতে চাই, তাহলে একটা হবে জারণ বিক্রিয়া, একটা হবে বিজারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়াটা যেটা হয় আলোর উপস্থিতিতে সেটাকে আমরা বলতে পারি যে লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নির্ভর পর্যায়, এবং রিডাকশন যে বিক্রিয়াটা আছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড থেকে যে গ্লুকোজ তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতে পারি লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নিরপেক্ষ পর্যায়। তো আজকে আমরা জানবো হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের যে রিঅ্যাকশনগুলো আছে সেটা। মূলত পানি থেকে অক্সিজেন তৈরি হবে, এছাড়া বিভিন্ন শক্তি অণু তৈরি হবে যেমন এটিপি, NADPH এগুলা। আচ্ছা, এখন আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ডিপেন্ডেন্ট ফেজের মধ্যে মূলত সালোক সংশ্লেষণের এই বিক্রিয়াটা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানামের থাইলাকয়েডের মেমব্রেনে। তো এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে একটা গ্রানাম। সেখানে এই একটা সূক্ষ্ম অংশ হচ্ছে আমাদের, এই অংশটা হচ্ছে আমাদের থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভেতরে থাকে হচ্ছে একটা ফটোসিস্টেম। ফটোসিস্টেম কি? ফটোসিস্টেম হচ্ছে যেখানে মধ্যে সূর্যের আলো অর্থাৎ ফোটন, সূর্যের আলো যেটাকে আমরা ফোটন বলে থাকি, এই সূর্যের আলোটা আপতিত হয়, সেখান থেকে আমাদের শুরু হয় ফটোফসফোরাইলেশন অর্থাৎ ফসফেট যোগে তৈরি হয় এটিপি এবং NADP। এখন এই ফটোসিস্টেমটা আসলে কি? ফটোসিস্টেমটা আসলে মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ফটোসিস্টেম 1, একটা হচ্ছে ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 এ মূলত 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হতে পারে, আর ফটোসিস্টেম 2 এ মূলত 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। তো এটা হচ্ছে আমাদের একটা র্যান্ডম একটা ফটোসিস্টেম, 1 না 2 না, নর্মাল একটা ফটোসিস্টেম এরকম দেখতে হয়। অর্থাৎ এই ফটোসিস্টেমের এই যে এই পার্টটা হচ্ছে, বাইরের পার্টটা হচ্ছে অ্যান্টেনা বা লাইট হারভেস্টিং সেন্টার, যেখানে মূলত সূর্যের আলোটা আইসা আপতিত হয়। এই অ্যান্টেনাগুলোর মধ্যে মূলত ফোটন বা সূর্যের আলো আইসা আপতিত হয়। অ্যান্টেনা হিসেবে থাকে ক্লোরোফিল বি অথবা বিভিন্ন ক্যারোটিনয়েডস যেমন ফাইকোবিলিনস, ক্যারোটিনস এগুলা সেখানে অ্যান্টেনা হিসেবে থাকে। তো যখন এই অ্যান্টেনাগুলোর মধ্যে সূর্যের আলোটা এসে আপতিত হয় বা এই অ্যান্টেনাগুলো দ্বারা সূর্যের আলোকে শোষণ করা হয়, সেখান থেকে এই সূর্যের আলোটা বা ফোটনটা ট্রান্সফার করতে করতে সেটাকে মূলত আমাদের এই যে রিঅ্যাকশন সেন্টারটা আছে, এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন সেন্টার। এই রিঅ্যাকশন সেন্টারের মধ্যে প্রবেশ করে। যখন সূর্যের আলোটা আমাদের রিঅ্যাকশন সেন্টারে প্রবেশ করে, তখন এই রিঅ্যাকশন সেন্টারের মধ্যে যে ইলেকট্রন থাকে ওই ইলেকট্রন উত্তেজিত হয়, উত্তেজিত হয়ে চলে যায় উপরে উঠে যায়। তো নর্মালি ইলেকট্রন উত্তেজিত হয়ে উপরে উঠলে কি হয়, একটু পরে আবার নিচে চলে আসে। কিন্তু এটার বেলায় যেটা হয়,
এখানে একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর থাকে, যেটার কারণে এই ক্লোরোফিল এ, এটা হচ্ছে ক্লোরোফিল এ, এই ক্লোরোফিল এর অণু থেকে যখন ইলেকট্রনটা উত্তেজিত হয়ে এইখান পর্যন্ত আসে, এখানে থাকে একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। এই প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরে ইলেকট্রনটা গ্রহণ করে ফেলে, তো এখানে আসার পরে ইলেকট্রনটা হারায় যায়। এখানে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা যায় প্রাথমিকভাবে। এই ইলেকট্রনের ঘাটতি পূরণ হয় ফটোসিস্টেম 2 এর জন্য, এই ইলেকট্রনের ঘাটতি পূরণ হয় পানির অণু ভাঙার মাধ্যমে, আর ফটোসিস্টেম 1 এর জন্য এই ইলেকট্রনের ঘাটতি পূরণ হয় ফটোসিস্টেম 2 থেকে এসে। তো সলক সংশ্লেষণের আলোক নির্ভর যে পর্যায়টা রয়েছে সেটা মূলত দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে সাইক্লিক বা চাক্রিক ভাবে, আর এটা হচ্ছে নন সাইক্লিক বা অচক্রীয় ভাবে। তো এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে নন সাইক্লিক পর্যায়টা। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে নন সাইক্লিক ফেজটা। এই ফেজে নরমালি কি হয়, এই ফেজের মধ্যে এই যে আমাদের এখানে যে ফটোসিস্টেম 2টা রয়েছে সেটা থেকে শুরু হয়। যদিও ফটোসিস্টেম 1 আগে আসার কথা, কিন্তু এরকমটা হয় না, ফটোসিস্টেম 2 থেকে শুরু হয়। ফটোসিস্টেম 2 এর মধ্যে যখন সূর্যের আলো আইসা আপতিত হয় অ্যান্টেনা পিগমেন্টের উপরে, সেখান থেকে আলোটা আস্তে আস্তে যখন আমাদের এই পিগমেন্টগুলোর মাধ্যমে ক্লোরোফিল এতে আইসা হিট করে, সেখান থেকে ইলেকট্রন উত্তেজিত হয়ে প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা প্লাস্টোকুইননে চলে যায়। তো এখানে ইলেকট্রনের একটা স্বাভাবিক ঘাটতি দেখা দিয়েছে। অবশ্যই এই ঘাটতি পূরণ করার জন্য এখানে পানির সালোক বিভাজন হয়, অর্থাৎ ফটোলাইসিস হয়, ফটোলাইসিস ঘটে। ফটোলাইসিসের মাধ্যমে পানি বিভাজন হইয়া 3টা জিনিস তৈরি করে। একটা হচ্ছে প্রোটন তৈরি করে, হাইড্রোজেন আয়ন তৈরি করে, অক্সিজেন তৈরি করে, আর ইলেকট্রন তৈরি করে। এই অক্সিজেন আমাদের পরিবেশে বের হয়ে আসে, যেটা আমরা গ্রহণ করি, আর এই ইলেকট্রন এইখানে চলে আসে ক্লোরোফিল এর ইলেকট্রনের ঘাটতি পূরণ করতে রিঅ্যাকশন সেন্টারের মধ্যে। রিঅ্যাকশন সেন্টারের মধ্যে এই ইলেকট্রন জোট চলে আসে, আর এই অক্সিজেন আমাদের পরিবেশে উড়ে আসে, আর এই হাইড্রোজেন পরবর্তীতে NADP তৈরি করতে কাজে লাগে এবং ATP তৈরি করতে কাজে লাগে। তো এই ইলেকট্রন জোট যখন এখানে উত্তেজিত হয়ে উপরে আসে, সেখানে প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা হিসেবে থাকে প্লাস্টোকুইনন। এটা হচ্ছে কি বলতো, প্লাস্টোকুইনন। এই প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা হিসেবে থাকে প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন থেকে এই ইলেকট্রন জোট চলে আসে আমাদের সাইটোক্রোম B6F এ। প্লাস্টোকুইনন থেকে 2টা ইলেকট্রন কোথায় চলে আসে, সাইটোক্রোম B6F এ। এই সাইটোক্রোম B6F থেকে 2টা ইলেকট্রন প্লাস্টোসায়ানিনে চলে আসে, সেখান থেকে 2টা ইলেকট্রন চলে যায় এখানে। কিভাবে, যখন এইখানে অর্থাৎ ফটোসিস্টেম 1 এর মধ্যে সূর্যের আলো আপতিত হয়, সেখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়। এই ইলেকট্রনটা যখন এই পিগমেন্টগুলোর মাধ্যমে এখানে আসে আলোটা, এখানে ইলেকট্রন প্রাথমিক ইলেকট্রন গ্রহীতাতে চলে যায়, এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়। এইখানের ঘাটতিটা পূরণ করার জন্য ফটোসিস্টেম 2 থেকে এই ইলেকট্রনটা লাস্টে প্লাস্টোসায়ানিন থেকে আমাদের ক্লোরোফিল এতে চলে আসে, অর্থাৎ ফটোসিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টারে চলে আসে। তো সেখানে ঘাটতিটা পূরণ করে। তো মেইনলি কি হইলো, এখানে ইলেকট্রনটা এখানে চলে যাবে। আচ্ছা, এইখানে যখন প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম B6F এ ইলেকট্রনটা ধাপন্তরিত হতে যায়, তখন হচ্ছে আমাদের ATP তৈরি হয়। ATP নর্মালি এভাবে তৈরি হয় না, ATP আরো ডিপলি আলোচনা আছে ATP তৈরি, সামনে একটু পরে বলবো। আর এই যে যেই চেইনটার মাধ্যমে ইলেকট্রনটা ফটোসিস্টেম 2 থেকে ফটোসিস্টেম 1 এর দিকে আসছে, এই চেইনটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, বা পুরাটাকে সিস্টেমটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই যে অণুগুলো আছে এগুলো হচ্ছে প্রোটিন অণু, কিছু আছে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, প্লাস্টোকুইনন আছে, সাইটোক্রোম আছে, এই সবগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রোটিন অণু। এখন এই ইলেকট্রন হচ্ছে ফেরিডক্সিনে যাবে, অর্থাৎ ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন ফেরিডক্সিনে যাবে, যেখানে এটার প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা ফেরিডক্সিন প্রোটিন। সেখান থেকে এই 2টা ইলেকট্রন সামনের দিকে যাবে, অর্থাৎ NADPH তৈরি করার জন্য। মনে রাখতে হবে এই NADPH তখনই তৈরি হবে যখন এখানে NADP রিডাকটেজ এনজাইম থাকবে। যখন থাকবে না, NADPH তৈরি হওয়া পসিবল না। এই NADP রিডাকটেজ এনজাইমের মাধ্যমে NADP
প্লাসের সাথে এই যে এখানে হাইড্রোজেন উৎপন্ন হয়েছিল, এই হাইড্রোজেন এসে এখানে একত্রিত হয়ে তৈরি করবে আমাদের শক্তি অণু NADPH। তো এইখানে নরমালি NADPH তৈরি হলো, এটিপি তৈরি হলো। এই দুইটাকে একত্রে বলা হয় NADPH আর এটিপি অণু। এই দুইটাকে একত্রে বলা হয় হচ্ছে আমাদের আত্তীকরণ শক্তি। এই দুটাকে একত্রে বলা হয় আত্তীকরণ শক্তি। এখানে নন সাইক্লিকের মধ্যে মেইনলি কি হইলো ঘটনাটা আমি আরেকবার এক্সপ্লেন করি। যখন সূর্যের আলোটা ফটোসিস্টেম 2 এর পিগমেন্টের মধ্যে আপতিত হইল, অর্থাৎ লাইট হারভেস্টিং সেন্টারে আলোক শোষণাঙ্গে আপতিত হইল, আলোক রশ্মিটা যখন আমাদের রিঅ্যাকশন সেন্টারে আসলো, সেখান থেকে ইলেকট্রনটা উত্তেজিত হয়ে প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা প্লাস্টোকুইননে চলে গেল। এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে। এই ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য পানির অণু এখানে আলোর সাহায্যে ভাঙন ঘটে, এই জন্য এটাকে বলা হয় ফটোলাইসিস। ফটো অর্থ আলো, লাইসিস অর্থ ভাঙন। তো আলো সালোক বিভাজনের মাধ্যমে এখানে তৈরি হয় হাইড্রোজেন আয়ন, অক্সিজেন আর ইলেকট্রন। অক্সিজেন আমাদের পরিবেশে চলে আসে, আর এই ইলেকট্রন জোড় এখানে চলে যায় হচ্ছে ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য, আর এই হাইড্রোজেন পরবর্তীতে NADPH তৈরি করতে চলে যায়। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে প্লাস্টোকুইনন হতে সাইটোক্রোম B6F এ যায়, সেখান থেকে প্লাস্টোসায়ানিনে যায়, সেখান থেকে ইলেকট্রন চলে যায় আমাদের এই ফটোসিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টারে। ফটোসিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টারে ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য যায় কিভাবে? কারণ সূর্যের আলো ফটোসিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টারে যখন আসে পিগমেন্ট অণু দিয়ে, তখন এখান থেকে ইলেকট্রন উত্তেজিত হয়ে এখানে আসে প্রাথমিক ইলেকট্রন গ্রহীতাতে, সেখান থেকে প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা থেকে ফেরিডক্সিনে চলে যায়। ফেরিডক্সিন থেকে মূলত ইলেকট্রনটা এখানে হারায়। ইলেকট্রনটা হারানো মানে কি? এখানে ইলেকট্রন একটা ঘাটতি দেখা দিচ্ছে। এই ইলেকট্রনের ঘাটতিটাই মূলত ফটোসিস্টেম 2 থেকে আইসা পূরণ করতেছে। এখন দেখতে হইব যে নন সাইক্লিকের মধ্যে কি ঘটনাটা ঘটলো। এখান থেকে যখন ফেরিডক্সিন থেকে NADP রিডাকটেজ এনজাইমের সাহায্যে NADP প্লাসের সাথে এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করবে NADPH, তৈরি হলে NADPH। এই NADPH আর এখান থেকে যখন প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম B6F এ যাইতে চায়, তখন এখানে ATP উৎপন্ন হয়। ATPটা এইভাবে উৎপন্ন হয় না, একটু ATP উৎপন্নের প্রক্রিয়াটা একটু পরে বলতেছি বিস্তারিতভাবে। এখানে মূলত কি তৈরি হইলো? নন সাইক্লিকের মধ্যে ATP তৈরি হইলো, NADPH তৈরি হইলো। এই দুইটাকে একত্রে বলা হয় আত্তীকরণ শক্তি, কারণ এটা হচ্ছে কি এই শক্তি অণু, ফসফেট যোগে শক্তি অণু, তাই এটাকে আত্তীকরণ শক্তি বলে। তাহলে আমরা এই নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের মধ্যে প্রোডাক্ট হিসেবে কি পাইতেছি? ATP পাইতেছি, NADPH পাইতেছি, আর সাথে পাইতেছি বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন। এই সবগুলো হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের উপাদান। নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন উপাদানের মধ্যে মেইনলি দুইটা ফটোসিস্টেম কাজ করছে, ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 দুইটা ফটোসিস্টেমই নন সাইক্লিক ফটোসিস্টেমের মধ্যে অংশগ্রহণ করেছে, ঠিক আছে। এরপর আমরা একটু এখন দেখবো হচ্ছে ফটোসিস্টেম 1 এর যে সাইক্লিক পার্টটা আছে, সেটার মধ্যে শুধু ফটোসিস্টেম 1ই অংশগ্রহণ করে, সেটা আমরা এখন দেখব। তো তখন আমরা দেখছি হচ্ছে ফটোফসফোরাইলেশনের নন সাইক্লিক যে ফেজটা, যেটার মধ্যে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 দুইটাই অংশগ্রহণ করেছিল। আর এবার দেখবো হচ্ছে ফটোফসফোরাইলেশনের সাইক্লিক ফেজটা, যেটার মধ্যে মূলত ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে, ফটোসিস্টেম 2 অংশগ্রহণ করে না। দেখেন, যখন আমাদের প্লাস্টোসায়ানিন থেকে ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রনটা ফটোসিস্টেম 1 এর ভিতরে আসে, সেটার থেকে ইলেকট্রনটা প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা ফেরিডক্সিনে চলে যায়। এই দুইটা ইলেকট্রন যখন প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা ফেরিডক্সিনে চলে যায়, তখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। যখন দেখে এখানে NADP রিডাকটেজ কোনো এনজাইম এখানে শো করতেছে না, বা NADP রিডাকটেজ এনজাইম এখানে পাইতেছে না, তখন এই ইলেকট্রনটা আর সামনে যেতে পারে না। ও কি করে? ব্যাক কইরা আবার চলে যায় প্লাস্টোকুইননে, যেটা ছিল ফটোসিস্টেম 2 এর প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা। তো এই প্লাস্টোকুইননে চলে যায় ইলেকট্রনটা, সেখান থেকে ইলেকট্রনটা আবার চলে আসে সাইটোক্রোম B6F এ, সেখান থেকে ইলেকট্রন আবার ব্যাক কইরা চলে আসে প্লাস্টোসায়ানিনে, সেখান থেকে প্লাস্টোসায়ানিন থেকে আবার ব্যাক কইরা আমাদের এই ফটোসিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টারে চলে আসছে। যেহেতু এখান থেকে গেছে আবার এখানে ব্যাক করে আসছে, এই জন্য এটাকে বলা হয় সাইক্লিক বা চক্রীয় ফটোফসফোরাইলেশন।
তো চক্রীয় ফটোফসফোরাইলেশনে মূলত ফটোসিস্টেম 1ই অংশগ্রহণ করে, ফটোসিস্টেম 2 এখানে অংশগ্রহণ করে না। আর এখানে কোনো এনএডিপি তৈরি হয় না, এখানে কোনো অক্সিজেন এখানে তৈরি হয় না, যেহেতু পানির কোনো ভাঙন এখানে লাগতেছে না, ইলেকট্রনের যা ঘাটতি আছে তার সব ফটোসিস্টেম 2 থেকে এসে এখানে পূরণ হইতেছে, সেখানে তাহলে পানি ভাঙতে হইতেছে না, এই জন্য এখানে অক্সিজেনেরও কোনো উৎপাদ পাওয়া যাইতেছে না, আর এখানে কোনো এটিপিও তৈরি হইতেছে না। এই সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে কি বলেন তো সাইক্লিক বা চাক্রিক ফটোফসফোরাইলেশন, যেখানে কোনো উৎপাদ পাওয়া যায় না। অনেক সময় এটিপি পাওয়া যায়, তবে সেটা খুবই রেয়ার কেস। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1 বা ফটোফসফোরাইলেশনের মাধ্যমে কিভাবে আমাদের এটিপি তৈরি হয়। তো এখানে আমরা যে জিনিসটা আঁকছি সেটা হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেনের একটা বড় অংশ আমরা ইলাবোরেট করে আঁকছি। তো এটা হচ্ছে মূলত যে ফটোসিস্টেমটা আছে, টোটাল যে সিস্টেমটা আছে ফটোসিস্টেমের সেটা। এটা হচ্ছে আমাদের ফটোসিস্টেম 2, এটা হচ্ছে ফটোসিস্টেম 1, আর এটা হচ্ছে আমাদের সাইটোক্রোম B6F, এটা হচ্ছে প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, পেরিডক্সিন, আর এটা হচ্ছে আমাদের এটিপি সিনথেস। তো এটা হচ্ছে এই ভেতরের পার্ট, এটা হচ্ছে আমাদের থাইলাকয়েডের ভেতরের পার্ট যেটাকে আমরা লুমেন বলি, এটা হচ্ছে থাইলাকয়েডের বাইরের পার্ট যেটাকে আমরা স্ট্রোমা বলি। ক্লোরোফিলের বাইরের, থাইলাকয়েডের বাইরের পার্টকে আমরা স্ট্রোমা বলি, আর ভেতরের পার্টকে আমরা লুমেন বলি। মূলত লুমেনের ভেতরেই এটিপিটা এটিপি সিনথেসিসের মাধ্যমে এটিপি তৈরি হয়। তো এখানে পানির অণু ভাঙার ফলে যে হাইড্রোজেন তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, এগুলো তো আমরা এতক্ষণ দেখলাম। এই অক্সিজেন আমাদের পরিবেশে মুক্ত হয়, যেটা আমরা গ্রহণ করি, আর এই ইলেকট্রন আমাদের এখানে এই ফটোসিস্টেম 2 এর রিঅ্যাকশন সেন্টারে চলে যায়, সেখান থেকে ইলেকট্রন জোট চলে যায় রিঅ্যাকশন সেন্টারে, সেখান থেকে প্লাস্টোকুইননে, সেখান থেকে সাইটোক্রোম বিতে, সেখান থেকে প্লাস্টোসায়ানিনে, সেখান থেকে আমাদের এই ফটোসিস্টেম 1 এ, সেখান থেকে ইলেকট্রন জোট চলে যায় আমাদের ফটোসিস্টেম 1 এর যে প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা আছে সেখান থেকে চলে যায় পেরিডক্সিনে, সেখান থেকে NADPH তৈরি করে। এটা আমরা বুঝছি। এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিভাবে হাইড্রোজেন আয়নটা ব্যবহার করে আমাদের এটিপি তৈরি হয়। এখানে অনেকগুলো হাইড্রোজেনের ঘাটতি, অনেকগুলো হাইড্রোজেনের ঘনত্ব দেখা যায়, যেটাকে বলা হয়েছে প্রোটন গ্রেডিয়েন্ট বলা হয়। এই প্রোটন গ্রেডিয়েন্ট যখন অনেকগুলো বেড়ে যায়, এটা এই লুমেনের ভিতরে চলে আসে, বাইরে কিছু H+ থেকে যায়, অনেক ওই H+ এই সাইটোক্রোম দিয়ে ভিতরে আসে, সেখান থেকে ভিতরে আরো প্রোটন গ্রেডিয়েন্ট থাকে, সবগুলো একত্রিত হয়ে এখানে একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করে, অর্থাৎ প্রোটনের ঘনত্ব অনেক বেড়ে যায়। তো প্রোটনের ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে সেগুলো লুমেনের ভিতরে আসে করে এটিপি সিনথেসের সাথে একত্রিত হয়ে এটিপি সিনথেসের এই রোগটার ভিতরে প্রবেশ করে, সেখান থেকে যখন এই হাইড্রোজেন আয়নটা পায়, এটিপি একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হওয়ার শক্তিটা পায়, তৈরি করে এটিপি। অর্থাৎ এখানে যে অ্যাডেনিন ডাইফসফেটটা থাকে, এটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই হাইড্রোজেন আয়নের প্রয়োজন। হাইড্রোজেন আয়ন ছাড়া এটা যুক্ত হওয়া পসিবল না। এই জন্য এখান থেকে ইলেকট্রন বাহকের মাধ্যমে হাইড্রোজেন আয়নটা ভিতরে প্রবেশ করে এবং এটিপি তৈরি করে। ঠিক আছে, তো এটাই ছিল মূলত আমাদের আজকের লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক সংশ্লেষণের আলোক পর্যায়। তো পরবর্তী ক্লাসে আমরা জানবো যে আলোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়, অর্থাৎ এখানে যে এটিপিটা তৈরি হয়েছে, এই এটিপি, এই NADP এর ব্যবহার কোথায় হয়। উত্তর হচ্ছে আলোক সংশ্লেষণের যে ডার্ক ফেজে আছে, ডার্ক ফেজ বা আলোক নিরপেক্ষ পর্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজও বলা হয় এটাকে, সেইখানের মধ্যে এই এটিপি, এই NADPH+ এগুলা ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে মূলত ক্যালভিন চক্র। তো সে ক্যালভিন চক্র, তো ওই ক্যালভিন চক্রটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।